ডিসেম্বর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দুর্নীতি নির্মূলের অধিকার সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতি। গণতন্ত্র আইনের শাসনে জোর বিএনপির, ঐক্যফ্রন্টের সঙ্গে বেশ কিছু ইস্যুতে আলাদা অবস্থান। নির্বাচনে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া, 3 আসনে প্রার্থিতার রিট হাইকোর্টে খারিজ। আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে জানতে চাইবো যে আজ আওয়ামী লীগ ইশতেহার ঘোষণা করেছে, বিএনপির ইশতেহারও আজকে আমরা পেয়েছি। ঐক্যফ্রন্টের ইশতেহার গতকাল দেওয়া হয়েছে, যেটিকে বিএনপির মহাসচিব বলেছিলেন বৈপ্লবিক ইশতেহার। সেই ইশতেহার থেকে বেশ কিছু জায়গায় আমরা স্পষ্ট তফাৎ দেখতে পাচ্ছি বিএনপির ইশতেহারে। সেই তফাতের ক্ষেত্রে যুদ্ধ অপরাধীদের বিচার সম্পর্কে বিএনপির এখানে কোনো কিছু বলা নেই। ঐক্যফ্রন্ট বলেছিল সেগুলো অব্যাহত থাকবে। আরও অনেকগুলো বিষয়ে বিএনপি এবং ঐক্যফ্রন্টের মধ্যে আমরা যেমন পরপর দুবার প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবেন না, দুবারের বেশি, সেসব বিষয়ে। তো এক্ষেত্রে কি আসলে বলা যায় যে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার এবং বিএনপি নির্বাচনী ইশতেহার মূল যে বিষয়গুলিতে তফাৎ করছে তাতে তো আসলে বিএনপির ইশতেহারটি প্রাধান্য পাবে এবং তার ফলে এই ঐক্যফ্রন্ট শুধু লোক দেখানো ঐক্যফ্রন্ট, শুধু ভোটে জেতার ঐক্যফ্রন্ট আমরা এমনভাবে বলতে পারি কিনা? অ্যাডভোকেট আহমেদ আজম খান। দেখুন, দেশের মহা সংকটকালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি সাজানো মামলায় কয়েকটি সাজানো মামলায় ফরমাইশির রায়ে একটি পরিত্যক্ত কারাগারে কারাবাসরত আছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন। যে ইশতেহারটিকে আমি বলবো একটি যুগ উপযোগী ইশতেহার ঘোষণা করা হয়েছে। এখানে আপনি যে কথাটি বলেছেন তাতে আমি বলবো আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বলেছেন, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে এখানে বিএনপি, ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোট সকলের সাথেই সমন্বয়ের মধ্য দিয়েই কিন্তু আমরা পথ চলছি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। অতএব বিএনপি আর ঐক্যফ্রন্ট দুটো আলাদা আলাদা ইশতেহার হতে পারে, সেখানে কারুরটা কারোর সাথে সাংঘর্ষিক নয়। গতকালকে যে ঐক্যফ্রন্টের যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন, আপনি বললেন যে বিএনপির মহাসচিব, আমি নিজেও জানি, দেখেছি যে তিনি বৈপ্লবিক বলেছেন। আজকে বিএনপির যে ইশতেহার প্রকাশিত হয়েছে বা ঘোষিত হয়েছে তাতে করে ওই ইশতেহারের সাথে সাংঘর্ষিক কিছু হয়নি, কিন্তু কাজেই এটা বিরোধিতার কিছু নেই। আমরা একটু কৌতূহলী কিছু বিষয়ে, যে আমি যদি সাদামাটা ভাষায় বলি যে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, সেটি যুক্তফ্রন্টের ইশতেহারে বলা হয়েছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে, যুক্তফ্রন্টের ইশতেহারে বলা হয়েছে। কোটা রাখা হবে, মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অনগ্রসর জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য ছাড়া কোটা রাখা হবে, সেটি বলা হয়েছে। আদালতের বিশেষ বেঞ্চ ডিভিশনে, প্রত্যেক ডিভিশনে বসানো হবে, সেটি হাইকোর্টের বিশেষ বেঞ্চ, সেটি বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করা হবে, রাজনৈতিক নেতৃত্বের অধীনে একটি। যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে, সেটি বলা হয়েছে। যদি ঐক্যফ্রন্ট নির্বাচনে জেতে তাহলে এগুলি করা হবে কিনা, নাকি বিএনপির নির্বাচনী ইশতেহারই এই সরকারের গাইডলাইন হবে? এগুলি করার ক্ষেত্রে না, এটা তো আপনি জানেন যে
নির্বাচনের জন্যই কিন্তু জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করা হয়েছে এবং এই জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করবার পূর্বে কিন্তু বলা হয়েছে যে শুধু নির্বাচনই নয়, এর 7 দফার পরেও কিন্তু আমাদের 11টি লক্ষ্য সামনে রেখে আমরা এই নির্বাচনে গিয়েছি। অতএব সেই 11টি লক্ষ্যকে বাস্তবায়িত করবার জন্য জাতীয় ঐক্য ফ্রন্টের যে নির্বাচনী ইশতেহার এবং বিএনপির যে নির্বাচনী ইশতেহার, দুটোর সমন্বয় অবশ্যই থাকবে। এখানে কারুর সাথে কারুর কোনো সাংঘর্ষিক বিষয় ঘটবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। অতএব এখানে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে কিনা অ্যাডভোকেট আহমেদ আজম খান? কেন, এটা তো জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে বলাই হয়েছে, এখানে তো দ্বিমতের কিছু নেই। এটা তো বিএনপির ইশতেহারে বলা হয়নি যে এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে। হয়তো আপনার বক্তব্য পরিষ্কার। আমি জনাব সুভাষ সিংহ রায়ের কাছ থেকে একটু জানতে চাইবো যে জনাব সুভাষ সিংহ রায়, আওয়ামী লীগ তার লক্ষ্য পরিকল্পনা যেসব বিষয় এনেছে আপনি খুব ভালো করে জানেন, প্রশ্ন নীতি, বাজেট প্রণয়ন, শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান বৃদ্ধি, আত্মকর্মসংস্থান, তরুণ উদ্যোক্তা বৃদ্ধি, এইগুলির মধ্যে নতুন কি পেলাম আমরা যেটি আসলে আমরা আগে দেখি নাই বা আগে পাই নাই? এই ইশতেহার দেখে যদি কারো ভোট দিতে হয়, কারো ভোটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে সে কিভাবে এই ইশতেহার থেকে সাহায্য নিয়ে ভোটের সিদ্ধান্ত গ্রহণ করবে? আমি এর মধ্যে নতুন কোনো কিছু দেখছি না, এবং এর মধ্যে আমি জানি না যে ভোটার টানার কোন রকম কোন ঘোষণা এর মধ্যে রয়েছে কিনা, নাকি ইশতেহার দিতে হয় সেজন্য দেয়া। এবং আপনার না 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 এই আপনার এই পরের কথার সাথে আমি একমত না। আপনি লক্ষ্য করে দেখবেন, আর তার আগে একটু বলে নিই, আহমেদ আজম খান আমার খুব প্রিয় মানুষ। তাকে আপনি যে প্রশ্নই করবেন না কেন, উত্তর কিন্তু তার মতো করেই তিনি দিবেন, হয়তো আমরা সবাই তাই দিই। রাইট। আপনি লক্ষ্য করে দেখবেন তার কাছে বিএনপির ইশতেহার নিয়ে আপনি যে কথাগুলোই আপনি তাকে জিজ্ঞেস করেছেন না কেন, যুদ্ধ অপরাধীর বিচার আপনারা ঠিকমতো করবেন কিনা, আপনারা জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে এই অঙ্গীকার আছে, বিএনপির অঙ্গীকারের মধ্যে নাই, অত স্বাভাবিক কারণে এই প্রশ্নগুলো আসবেই। কিন্তু আমার আইনজীবী দক্ষ হিসেবে যিনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তিনি কিন্তু ওই বেগম খালেদা জিয়ার কারাবাস, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলা, এইসব প্রসঙ্গ এসেছেন। আমি যে আপনাকে আমি একটু আপনার সময় নিয়ে আমি একটু বলছি। অ্যাডভোকেট আহমেদ আজম খান কিন্তু বলেছেন যুক্তফ্রন্টের ঐক্যফ্রন্টের ইশতেহারে যা কিছু আছে, বিএনপির ইশতেহারে কিন্তু তার বিপরীতার্থক কিছু নাই। হয়তো কিছু পয়েন্ট আছে যেখানে এখানে ইনক্লুডেড হয়েছে, সেখানে ইনক্লুডেড হয় নাই, তিনি তাই বলতে চাইলেন, কিন্তু তারা কিন্তু বিপরীত বা সংঘর্ষধর্মী নয়। যাই হোক, আপনি 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 সাংবাদিকতার ছাত্র, আমি ওষুধ বিজ্ঞানের ছাত্র, আর পেশাগতভাবে আহমেদ আজম খান ভাই আইনের ছাত্র। কিন্তু তিনি ওই আইনের মারপাশটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারেন, বোঝাতে পারেন। আপনি দেখেন, বিএনপি তার ইশতেহারে তার এই যে উল্লেখ করে দিয়েছে যে কি কি তিনি চান, আর জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে প্রথমেই আছে যুদ্ধ অপরাধীদের যে বিচার, সেই বিচারটাকে চলমান রাখবে, এটা অঙ্গীকার করেছে। বিএনপি এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে কিন্তু তার ইশতেহারে উল্লেখ করেনি। তার মানে কি, তাদের সেই বক্তব্যটা তাদের ভিতরে রয়েছে, জাতীয় ঐক্যফ্রন্টকে তারা সামনের দিকে এনেছে, ডক্টর কামাল হোসেনকে ব্যবহার করছে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন না, তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানোর নামই হচ্ছে রাজনীতির কৌশল। আপনি যেখানে বিএনপির নেতারা, বিশেষ করে যিনি বঙ্গবন্ধুর সময় ৭৩টি ট্রাইব্যুনালের যে করার সময় যিনি প্রসিকিউটর ছিলেন, খন্দকার মাহবুব হোসেন, তিনি এই যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী ছিলেন, তিনি আবার বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, এবং তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যাদের বিচার এখন করা হচ্ছে, এই সরকারের পরিবর্তন ঘটলে, বিএনপি ক্ষমতায় আসলে যারা বিচার করেছে তাদের বিচার করা হবে। অতএব এই সমস্ত কথাই কিন্তু মানুষের কাছে কিন্তু সেই বার্তাটা রয়ে গেছে। আর স্বাভাবিক কারণে আপনি যেটা বললেন, ইশতেহার কি দেওয়ার জন্য দেওয়ার, আপনি দেখেন তো ৭০ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার, ৭৯ সংসদের আওয়ামী লীগের ইশতেহার, ২০০৮ সালে আওয়ামী লীগের ইশতেহার, ধরে ধরে আপনি খালেদ মহিউদ্দিন, আপনি অন্তত 2টা বছর এই ২০০৯ সালের ক্ষমতা আসার পর থেকে আপনি টকশোতে কোনটে কোনটে অঙ্গীকার করেছে, কোনটে কোনটে বাস্তবায়নের কতটুকু হয়েছে, এটা নিয়ে কিন্তু আলোচনা করেছেন, বেঞ্চমার্ক সৃষ্টি করেছে। কিন্তু জনাব সুভাষ সিংহ রায়, আমি একটি ছোট বিরতি নিচ্ছি, কিন্তু আমার ফ্রাস্ট্রেশনের জায়গাটা হচ্ছে এই জায়গায় যে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে এমন কোন সিগনিফিকেন্ট আমি যদি বলি ওয়াদা করেছে কিনা
যেটি দিয়ে ভোটাররা প্রভাবিত হতে পারেন, ভোটাররা ভাবতে পারেন এবার আওয়ামী লীগকে নির্বাচনে জয় লাভ করানো দরকার। জনাব সুভাষ সিংহ রায়, ইশতেহারে নতুন কি বার্তা রয়েছে যা দেখে ভোটাররা আওয়ামী লীগকে ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে? আপনি জানেন যে গত 2008 সালে 12 ডিসেম্বর আজকে যেখানে কিন্তু আওয়ামী লীগ ইশতেহার ঘোষণা করেছে ওই জায়গায় ইশতেহার ঘোষণা করেছিল 2008 সালের 12 ডিসেম্বর, এবং সেখানে দিন বদলের স্বর্ণোদয়ের কথা বলেছিল, দারিদ্র বিমোচনের কথা বলেছিল, কর্মসংস্থানের কথা বলেছিল। তখন বাংলাদেশে ছিল 42%, আজকে 21% একটু বেশি। অতি দারিদ্রের সংখ্যা অর্ধেক কমে এসে এখন 11%। এইবার তার ইশতেহারে বলছে দারিদ্রের হার আপনার কমিয়ে আনিয়ে এই যে 5 বছরে তারা 12.3% করবে, অতি দারিদ্রের সংখ্যা 5% নামিয়ে আনবে। অতএব এটা কি একটা বড় অঙ্গীকার না? আপনার মনে থাকা তো কথা, 2008 সালে যে দিন বদলের সনদের কথা বলেছিলেন যুদ্ধ অপরাধীদের বিচার তারা সম্পন্ন করবেন। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু এই বিচার সম্পন্ন করেছেন। সেই বিচারে আজকের বিরোধী দল যখন ছিলেন বিএনপি, তারা কিন্তু আপনার এই বিষয়ে বক্তব্য পরিষ্কার। জনাব সুভাষ সিংহ রায়, বিচার বহির্ভূত হত্যা বা গুম সম্পর্কে ইশতেহারে কোনো বক্তব্য আছে কি বা কোনো নির্দেশনা আওয়ামী লীগের ইশতেহারে? এবং এই যে আপনি দেখবেন যে এই যে নানান রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হয়েছে, এই যে বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠা, সুরাজনীতি প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারের কথা বলা হয়েছে, রাইট। এবং সেটার জন্য আমি এখনো মনে করি একা আওয়ামী লীগ কিংবা সরকারি দল এই সুশাসন সুরাজনীতি প্রতিষ্ঠিত করতে পারবে না। একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো প্রয়োজন, একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষের প্রয়োজন, শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। সেই দলকে কি বিএনপি? গত 10 বছরে কি আমরা সেটা প্রমাণ পেয়েছি? স্বাভাবিক কারণে এই লড়াইটা করতে হবে। আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া সংগ্রামী চেতনা দিয়ে মানুষকে সাথে নিয়ে সামনের দিকে যাবে। আজকে কেন সাকিব আল হাসান বলছেন যুবকরা, তরুণরা তোমরা শেখ হাসিনার পাশে এগিয়ে আসো, কেন বলছেন? নিশ্চয়ই সেই প্রেরণার জায়গাটি তারা পেয়েছেন। জনাব সুভাষ সিংহ রায় কেন বলছেন? সাকিব আল হাসান কেন বলছেন? প্রতিটা জনসভায় কেন রাজনৈতিক নেতাদেরকে, বিভিন্ন তারকাদের হাজির করতে দেখা যাচ্ছে, জনগণকে ডাকতে কেন বলছেন? মানে কেন আসলে? আপনি কি খালেদ মহিউদ্দিন, আপনি কি শুধু বাংলাদেশের নির্বাচন এটা দেখছেন? যারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা সব সময় রাজনীতিতে অংশগ্রহণ করে। আজকে সচিন তেন্ডুলকর ভারতের উচ্চ কক্ষের সদস্য এবং আজহারউদ্দিন ভারতের সংসদ সদস্য ছিলেন। উচ্চ কক্ষের আইডিয়াটাই তারকা কিন্তু এসেছেন। জনাব সুভাষ সিংহ রায়, উচ্চ কক্ষের আইডিয়াটাই তাই এবং উচ্চ কক্ষের আইডিয়াটাই তাই নিম্ন কক্ষ কিন্তু এসেছেন, সাকিব আল হাসান আজহারউদ্দিন এসেছিলেন। আমি সেই বিষয়টা সেই রাজনীতি দলটি করতে গেলে আপনাকে আজকে যে তরুণ প্রজন্মের যারা ভোটার 2 কোটি 20 লক্ষ ভোটার, 10 কোটি 44 লক্ষ ভোটের 20.65% ভোটার, সেই তরুণ প্রজন্মদেরকে আহ্বান জানাচ্ছেন আজকের এই তারকারা। আজকে এই তারকারা বলছেন আমার জয়ে বাংলার জয়। আপনার তরুণরা আজকে প্রধানমন্ত্রী আমাদের মায়ের মতন আগলে রেখেছেন, তার পক্ষে। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আছেন আমাদের সঙ্গে, জনাব সুভাষ সিংহ রায়ও আছেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে জানতে চাইছিলাম যে বেগম খালেদা জিয়া যে নির্বাচনে অংশ নিতে পারছেন না, বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তে বা নির্বাচনী সিদ্ধান্তে এটা কোনো প্রভাব ফেলছে কিনা? অ্যাডভোকেট আহমেদ আজম খান। আমি আপনার এই প্রশ্নে আসবো, তার আগে 2-1টি বিষয় একটু অ্যাড্রেস করি। আমার স্নেহভাজন সুভাষ সিংহ রায় বললেন যে আমি আইনের ছাত্র, যে কারণে যুক্তি দিয়ে কথা বলি। সুভাষ সিংহ রায় তো ওষুধ বিজ্ঞানের ছাত্র, যে কারণে সে পারে না কিছু। এতক্ষণ তার বক্তব্যে আমি তার বাক চাতুর্য দেখলাম, দর্শককুল দেখলেন যে কিভাবে বাক চাতুর্যের মধ্য দিয়ে তিনি কথা বলেন। এই যে বললেন যে আমাদের সিনিয়র কাউন্সিল খন্দকার মাহবুব হোসেন বলেছেন যে যুদ্ধাপরাধীদের যারা বিচার করেছে তিনি তাদের বিচার করবেন ক্ষমতায় গেলে। কিভাবে কথাটা বললেন আমি জানি না, খুব চাতুর্য দিয়ে বললেন, কিন্তু এই কথাটা সঠিক নয়। তিনি বারবারই বলেছেন যে যুদ্ধাপরাধীদের বিচারে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, এটা দুঃখজনক, এটা বলেছেন। আর একটা বিষয় আমি বলতে চাই যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ কতটা রাজনৈতিক দেউলিয়া হয়ে পড়েছে যে ক্রিকেটার, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, সমস্ত তারকাদের দিয়ে
নৌকায় ভোট চাইছেন, তারপরেও স্বস্তি পাচ্ছেন না। টেলিভিশনে খুললেই 24 ঘন্টা যে বিভিন্ন নামে অ্যাড যাচ্ছে। অর্থাৎ আমাকে একটু সাহায্য করবেন। আমরা যাদেরকে উন্নত বিশ্ব বলি, সেই ইংল্যান্ড আমেরিকাতে আমরা যখন দেখি যে কোনো একটা রাষ্ট্রপ্রধান বা দলের প্রধানের পক্ষে কোনো একটা তারকা ভোট চাইছেন, তখন কি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পায়? কোনো বাস্কেটবলের চ্যাম্পিয়ন বা কোনো একজন বড় চলচ্চিত্র তারকা যখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যান বা বিপক্ষে যান, সেটি কি রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ করে? না, সেখানে একটা ধারাবাহিকতা আছে। আমরা প্রত্যেকটা আমেরিকান নির্বাচনেই দেখি যে যারা রিপাবলিকান দলের সাথে সম্পৃক্ত ওই তারকারা তখন কথা বলে। আমরা ভারতেও দেখি, আমরা অন্যান্য রাষ্ট্রেও দেখি, কিন্তু বাংলাদেশে সাধারণত এটা দেখা যায় না। শুধু এখানেই তাদের দেউলিয়াত্ব না, আমরা প্রতিনিয়ত দেখছি যে প্রচার শুরু হওয়ার পরে বিএনপি বা ধানের শীষের প্রার্থীদের উপরে আক্রমণ, তাদের কর্মী সমর্থকদের উপরে আক্রমণ, পোস্টার লাগাতে না দেয়া এবং পুলিশি অভিযান, গ্রেফতার, এতেও কিন্তু আওয়ামী লীগের দেউলিয়াত্ব এবং তাদের জনগণের প্রতি ভীতি, ধানের শীষের প্রতি ভীতিটা স্পষ্ট লক্ষ্য করা যায়। প্রচার শুরুর প্রথম 2 দিনে যে আওয়ামী লীগ এবং যুবলীগের 2 জন মারা গেল, নিহত হলেন, সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি স্পষ্টভাবেই বলি যে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে, অর্থাৎ বিশেষ করে ফরিদপুরের ওটা যে টাকা ভাগাভাগি নিয়ে সেদিন একটা টক শোতে যিনি ওই এলাকার, তিনি নিজে টেলিফোনে বলেছেন যে এটা তাদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে গোলমাল। এবং আপনাকে একটা প্রশ্ন করি, আপনি সঞ্চালক, আপনি জবাব দেবেন বা জবাব দেবার প্রয়োজন নেই, আপনি জেনে রাখুন যে এই কদিনের এই প্রচারে যত আক্রমণ হয়েছে সারা বাংলাদেশে, 300 নির্বাচনী এলাকার অন্তত 350 নির্বাচনী এলাকায় সহিংস আক্রমণ হয়েছে। আপনি কি বলতে পারবেন যে একটা আক্রমণ ধানের শীষের পক্ষ থেকে করা হয়েছে? একটা আপনি বলতে পারবেন না, খুঁজে পাবেন না। অর্থাৎ এটা কেন? আওয়ামী লীগের দেউলিয়াত্বের কারণে এবং জনগণের প্রতি ভীতির কারণে। যে বিএনপির নামলেই জনগণ তাদেরকে নির্বাচনে অংশ না নেওয়াটা কি আসলে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে? জি প্লিজ একটু বলেন। আমি প্রশ্ন, জি, যদি সুপ্রিম কোর্টের যে রায়, আমরা স্পষ্ট বলবো যে এই রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি এবং এই রায়ের ফলে চূড়ান্তভাবে যদি দেশনেত্রী নির্বাচনে অংশ নিতে না পারেন, তাহলে বাংলাদেশের ভোটারদের মাঝে এমন প্রতিক্রিয়া যেমন আজকে থেকেই শুরু হয়ে গেছে, তারা শুধু ভোট দেবার সুযোগটি যদি পায়, তাহলে ধানের শীষের পক্ষে ভোটের বিপ্লব ঘটে যাবে। তিনি যে ন্যায় বিচার থেকে বঞ্চিত, এর জবাবটি দেবেন ধানের শীষে ভোট বিপ্লবের মধ্য দিয়েই। জনাব সুভাষ সিংহ রায়, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, ইশতেহারে বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আরো 5টি বছর সরকারে থাকা একান্তভাবে প্রয়োজন। 10 বছরে পারা যায়নি কাজ, আরো 5 বছর লাগবে, এতে কি এটি স্বীকার করে নেওয়া হলো কিনা জনাব সুভাষ সিংহ রায়? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আপনার কথা মতো যদি বলেন সেটা আমি মানতে রাজি আছি, কেন অনেক কিছু করা যায়নি। আজকের এই যে মেট্রো রেল, এর মধ্যে সম্পন্ন হয়ে যেত যদি যুদ্ধ অপরাধীদের প্ররোচনায় জঙ্গিদের আক্রমণ না ঘটতো। আজকে পদ্মা সেতু নিয়ে যদি ষড়যন্ত্র না হতো, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র না হতো, তাহলে পদ্মা সেতু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে যেত এবং জাতীয় প্রবৃদ্ধিতে 2% যুক্ত হতো। এই কথাগুলো তো স্পষ্ট একেবারে, আমি কথা না বাড়িয়ে বলছি। আজকের বাংলাদেশের আপনি প্রথমেই যে প্রশ্নটি করলেন, কথাটা এসেই যায় যে শুধু কি কথার কথা, এটা কি ইশতেহার, এটা কি ফিরিস্তি? না, আপনি দেখেন 2008 সালে জ্বালানি নিরাপত্তা নিয়ে আওয়ামী লীগ ঘোষণা করেছিল 2020 সালের মধ্যে সে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। আজকে 2018 সাল, ইতিমধ্যেই 2,400 মেগাওয়াট। আমি আরেকটু পড়তে আপনাকে অনুরোধ করব, 2008 সালের ইশতেহার আপনার সামনে আছে, সেখানে কয়লা নিয়ে কি বলা আছে আপনি একটু পড়বেন? আমার সামনে আছে। জি, কয়লা নীতি প্রণয়ন করা হবে, সেই কয়লা নীতি কি প্রণয়ন করা হয়েছে?
আমি কয়লা নীতি প্রণয়ন করে, হ্যাঁ এই যে কয়লা নীতি প্রণয়ন করা যায়নি, এই জন্যই আগামীতে সবাইকে সাথে নিয়ে জ্বালানি প্রসঙ্গে কি আপনি আরেকটু দেখবেন, সেখানে বলা হয়েছিল শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম পরিকল্পনা না হবে। সেই শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম পরিকল্পনা কোথায়? হ্যাঁ নেওয়া হবে। বাপেক্স কে শক্তিশালী করার কথা বলা হয়েছিল, বাপেক্স কোথায় শক্তিশালী হয়েছে? এই কয় টিসিএফ গ্যাস বাপেক্স তুলেছে? আগের চেয়ে অনেক শক্তিশালী। খালেদ মহিউদ্দিন ভাই আমাদের প্রাকৃতিক গ্যাসের মজুদে কত পরিমাণ গ্যাস আবার নতুন যুক্ত হয়েছে আপনি জানেন? এই গ্যাস নিয়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকি নিয়েছিলেন বলেই আজকে গ্যাস সম্পদ এখনো বাংলাদেশের কাছে আছে। কারণ আপনি খুব ভালো করে জানেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাত্র 6 দিন আগে বঙ্গবন্ধু এই গ্যাস ক্ষেত্রগুলোকে বাংলাদেশের মালিকানা দিয়ে গেছেন পানির দামে। 1997 সালে সর্বশেষ কয়লার মজুদ আবিষ্কার করা হয়েছে, সেই কয়লা এখনো আমরা ব্যবহার করতে পারি নাই। বড়পুকুরিয়াতে দুটি মানে বিদ্যুৎ কেন্দ্র এবং সেটির ক্ষেত্রে আসলে কেলেঙ্কারি পরে কেলেঙ্কারি কিন্তু রয়ে গেছিল। সেই হ্যাঁ এইটাই আগামী 5 বছরে এই অনেকগুলো যে কাজগুলো সম্পন্ন করা যায়নি সেগুলো নিশ্চয়ই সম্পন্নের পথে যাবে। আপনি একটা কথা বলছেন, কিছু হলেই বলে আওয়ামী লীগ, বিএনপি বলে আক্রমণ, হামলা, এগুলো কার বরাত দিয়ে বলেন হচ্ছে তাদের যে বক্তা, তাদের যে প্রার্থী, তাদের বরাত দিয়ে কিন্তু গণমাধ্যমে বক্তব্য আসে। আমাদের হাতে সময় নেই। আমি যদি এরকম একটি প্রশ্ন করি, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের পিঠের গুলিটি, ছররা গুলিটি তো বাস্তব, এটি কে মেরেছে? বিএনপির ওরাই মেরেছে? আমি আপনাকে অত বিস্তৃত ব্যাখ্যা না যে বলি, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এখনো এই যে সেই গানের মতো হয়নি যে বকুল বিছানো পথ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বকুল বিছানো পথে আসেনি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনাকে। নির্বাচনী প্রচার আর উন্নয়নের প্রতিশ্রুতিতে সরগরম সারা দেশ, এ নিয়ে কথা বলতে নওগাঁ থেকে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলম এবং চট্টগ্রাম থেকে আছেন বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান। জনাব ইসরাফিল আলম, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন তখন সরকারি দলের একজন এমপি হিসাবে আপনার জন্য সবচেয়ে মানে যে কথাটি বলতে আপনি সবচেয়ে আরাম পাচ্ছেন সেটি কোনটি, এবং যে কথাটি বলতে আপনি সবচেয়ে কষ্ট পাচ্ছেন বা প্রশ্নের মুখোমুখি হতে কষ্ট পাচ্ছেন সেটি কোনটি? জনাব ইসরাফিল আলম। এখানে সবচেয়ে আনন্দের এবং আমাদের তৃপ্তির বিষয় যে জনগণ আমাদের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন তারা গ্রহণ করেছেন, বিদ্যুৎ, রাস্তাঘাট এবং মানব সম্পদ উন্নয়নের কার্যক্রমকে তারা অত্যন্ত উপভোগ করছেন। আর কষ্টের বিষয় বলতে রাজনীতিবিদদের কষ্টের সীমা পরিসীমা অবশ্যই খুবই কম, কিন্তু সেই কষ্টটি আমার এলাকায় নাই। আমার এলাকার শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ জনগণ, বিরোধী দলের নেতাকর্মী পর্যন্ত আমাকে উৎসাহ দিচ্ছে এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার জন্য আমাকে দোয়া করছে। জনাব ইসরাফিল আলম, আপনি কি এই ভোটের ক্যাম্পেইনে গিয়ে কোনো বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হচ্ছেন না? আমি সম্মানিত, গৌরবান্বিত এবং এত বেশি তাদের কাছ থেকে মর্যাদা পেয়েছি যেটা আমারও কল্পনার অতীত। জনাব আবু সুফিয়ান, কোন বিষয়টি বলতে সবচেয়ে আনন্দ নিয়ে বলছেন ভোটারদের কাছে, কোন বিষয়টিতে বিব্রত হচ্ছেন বলছেন জনাব আবু সুফিয়ান? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির সকল দর্শককে। আমরা যখন নির্বাচনী মাঠে নামছি, আপনি আপনার কথায় বলেছেন যে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে নির্বাচনের মাঠে নেই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনের মাঠে নেই, তারপরেও আমরা নির্বাচনের মাঠে আছি। আমরা জনগণের উপর আস্থা রেখে, জনগণের উপর বিশ্বাস রেখে, জনসমর্থনের উপর ভরসা করে আমরা নির্বাচনের মাঠে আছি এবং যখন নির্বাচনের মাঠে যাচ্ছি মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে। এটা আমাদের জন্য খুব আনন্দের এবং সাথে সাথে মানুষের মধ্যে একটা আশঙ্কা, সেটা হচ্ছে আমরা নির্বাচনী কেন্দ্রে, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, নিজের ভোটটা দিতে পারবো কিনা এবং যে ভোট আমরা প্রদান করব তার রেজাল্টটা সত্যিকার ভাবে পাবলিশ হবে কিনা, এটা নিয়ে মানুষের মধ্যে জনাব আবু সুফিয়ান, জনাব ইসরাফিল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।